বারকস চলে চলে বারকস নিয়ে যান। চল চল, এই সিজন লিস্টটা রেডি কর। 2004 সালে 15ই আগস্ট একটা লোককে ফাঁসি দেওয়া হয়। যতক্ষণ না লোকটাকে ফাঁসি দেওয়া হচ্ছিল ততক্ষণ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের আগুন বাড়ছিল। কিন্তু লোকটার ফাঁসি হয়ে যাওয়ার পর যে তথ্য সামনে আসে সেখানে সাধারণ মানুষ দুই দলে ভাগ হয়ে যায়। এক দল বলে যে লোকটা গরিব ছিল বলে তাকে ফাঁসানো হয়েছে, আরেক দল বলে ফাঁসি হয়েছে বেশ। নমস্কার, আপনারা দেখছেন পিকলুস মিস্টেরিয়াস ওয়ার্ল্ড আর আমি আপনাদের সঙ্গে পিক। আজকে আপনাদের শোনাতে চলেছি ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসির গল্প। সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি অবশ্যই আপনারা না কেটে শুনুন। ধনঞ্জয় চ্যাটার্জি আসলে কি দোষী ছিল নাকি তাকে ফাঁসানো হয়েছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। কলকাতার ভবানীপুরে আনন্দ অ্যাপার্টমেন্ট নামক একটা বিল্ডিংয়ে 3 তলায় 4 জনের পরিবারের একটা ফ্যামিলি বসবাস। পরিবারের প্রধানের নাম ছিল নগর দাস পারিক, তার ছেলের নাম ছিল ভবেশ পারিক আর তার স্ত্রীর নাম ছিল যশোমতী পারিক এবং তাদের একটা কন্যা সন্তান ছিল, তার নাম হেতাল পারিক। 1987 সালে এই পরিবারটি গুজরাট থেকে কলকাতায় চলে আসে এবং তৎকালীন সময়ে কলকাতায় এরা একটা সোনার দোকান খুলেছিল। আর ওই সময়ে সোনার দোকানটা বেশ রমরমিয়ে চলছিল কলকাতার বুকে। নগর দাসের মেয়ে হেতাল পারেক কলকাতারই একটা স্কুলে পড়াশোনা করত। আনন্দ অ্যাপার্টমেন্টের সিকিউরিটির কাজ করত ধনঞ্জয় চ্যাটার্জি নামক এক ব্যক্তি। ধনঞ্জয় 1987 সাল অর্থাৎ পারিক ফ্যামিলি আসার আগে থেকেই ওই বিল্ডিংয়ে কাজ করত। সে মর্নিং শিফটে কাজ করত, অর্থাৎ সকাল 6টার সময় সে ডিউটি শুরু করত আর বিকেল 2টোর সময় তার ডিউটি শেষ হতো। 1989 সালে এই ধনঞ্জয় চ্যাটার্জি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তার স্ত্রীর নাম ছিল পূর্ণিমা। এই পূর্ণিমা একজন 1200 টাকার বিনিময়ে অঙ্গনারী স্কুলে কাজ করতেন। ধনঞ্জয় পূর্ণিমাকে মিথ্যে কথা বলে বিয়ে করেছিল। ধনঞ্জয় পূর্ণিমাকে বলেছিল সে নাকি বিএসএফ এর চাকরি করে, কিন্তু বিয়ের পর পূর্ণিমা জানতে পারে যে সে বিএসএফ এর চাকরি করে না, সে একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে। কিন্তু এই সত্যটা জেনে যাওয়ার পরেও পূর্ণিমা আর কোনো প্রতিবাদ করেনি। সেভাবেই অর্থাৎ সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। কিন্তু বিয়ের পর পূর্ণিমা সত্যটা জেনে যায়। এরপর আসি 1990 সালের কথা। তখন নাগর দাস পারিকের মেয়ে হেতাল পারিক মাধ্যমিকে পড়ত আর মার্চ মাসেই তাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছিল। সকাল 7:30টার সময় হেতাল স্কুলে যেত এবং 1টা থেকে 2টোর মধ্যে পরীক্ষা শেষ করে সে আবার বাড়ি ফিরে আসত। 2রা মার্চ হেতাল পরীক্ষা দিয়ে যখন বাড়ি ফিরে হেতাল পারিক তার মাকে অভিযোগ জানায় তাদের সিকিউরিটি গার্ড তার দিকে অসভ্যের মতন তাকিয়ে থাকে এবং তাকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছে। এই কথা শোনার পর যশোমতী অর্থাৎ হেতাল পারিকের মা কোনো রকম প্রতিক্রিয়াই করে। এর পরের দিন অর্থাৎ 3 মার্চ সেই দিনও হেতাল পরীক্ষা দিয়ে তার মাকে একই অভিযোগ জানায়, অর্থাৎ ওই সিকিউরিটি গার্ড আজকেও তাকে অশ্লীল মন্তব্য করেছে। এরপর হেতালের মা এই সমস্ত ঘটনা তার স্বামী নাগর দাস পারিককে জানায় আর এই নাগর দাস পারিক এই ঘটনা শোনার পর উত্তেজিত হয়ে ওঠে এবং নাগর দাস পারিক ওই সোসাইটির যে প্রধান আছে তাকে গিয়ে সমস্ত ঘটনা জানায়। বিল্ডিং সোসাইটির প্রধান সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়, অর্থাৎ 4ই মার্চ ধনঞ্জয়কে অন্য জায়গায় বদলি করে। 5ই মার্চ ধনঞ্জয়ের অন্য জায়গায় যাওয়ার কথা ছিল আর ওই ধনঞ্জয়ের জায়গায় একটা নতুন ছেলে আসার কথা, কিন্তু ধনঞ্জয় 5ই মার্চ সেই আনন্দ অ্যাপার্টমেন্টেই ডিউটি করতে আসে। সে ওই আনন্দ অ্যাপার্টমেন্ট কিন্তু ছেড়ে যায়। পারেক পরিবারের নগর দাস পারিক এবং তার ছেলে দুজনেই দোকানে চলে যায় আর 7:30টার পর হেতাল পারিকও
স্কুলে চলে যায়। অর্থাৎ তখন বাড়িতে ছিল শুধুমাত্র হেতালের মা। দুপুর 1টার দিকে হেতাল পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। প্রতিদিনের মতো হেতালের মা তার বাড়ির পাশেই একটা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তখন মোটামুটি বিকেল 5টা বাজে। এদিকে ধনঞ্জয়ের ডিউটি 2টোর মধ্যে শেষ হয়েছে। সে বাড়ি যায়নি, বরঞ্চ তার পরের শিফটে যারা কাজ করতো, অর্থাৎ নাইট শিফটে যে সিকিউরিটি গার্ড কাজ করতো, সেও চলে আসে। এর মানে ধনঞ্জয় চ্যাটার্জি তখন অফ ডিউটিতে ছিল। সে সিকিউরিটি গার্ডের রেস্ট রুমে গিয়ে তার পোশাক চেঞ্জ করে। এরপর ধনঞ্জয় নাইট শিফটের সিকিউরিটি গার্ডকে বলে, আমি বিশেষ কাজের উদ্দেশ্যে 3rd ফ্লোরে যাব আর একটু সময়ের মধ্যেই চলে আসবে। এরপর ধনঞ্জয় লিফটে করে 3 তলায় চলে যায়। আর ওই 3 তলাতেই হেতাল পারেখের ঘর ছিল। ধনঞ্জয় যখন 3 তলায় পৌঁছায়, তখন সিকিউরিটি এজেন্সির ম্যানেজার নাইট গার্ডকে জিজ্ঞাসা করে, সকালে একটা নতুন ছেলে আসার কথা ছিল, সে কি এসেছে? নাইট গার্ড উত্তর দেয়, না স্যার, ধনঞ্জয় এখনো ডিউটিতে আছে। তখন ম্যানেজার বলে, ধনঞ্জয় কোথায়? সিকিউরিটি গার্ড উত্তর দেয়, সে বিশেষ কাজের উদ্দেশ্যে 3 তলায় গেছে, এক্ষুনি চলে আসবে। এরপর ম্যানেজার ধনঞ্জয়কে ডাকতে বলে। তো ওই সিকিউরিটি গার্ড নিচতলা থেকে ধনঞ্জয়কে ডাকে। 3 তলার একটা জানালা থেকে ধনঞ্জয় উকি মারে এবং বলে, ঠিক আছে, আসছি। এরপর ধনঞ্জয় 5:45-এ নিচে চলে আসে। তখন ম্যানেজার ধনঞ্জয়কে জিজ্ঞাসা করে, তোমার তো আজকে অন্য জায়গায় ডিউটিতে জয়েন করার কথা, তুমি যাওনি কেন? তখন ধনঞ্জয় বলে, আমার বিশেষ কিছু কাজের জন্য স্যার আমি যেতে পারছি না, আমাকে 2 থেকে 3 দিন টাইম দিন, আমি ঠিক নতুন জায়গায় কাজে চলে যাব। 5:50 কি 5:55 ঠিক এই সময়ে হেতাল পারেখের মা যশোমতী পুজো দিয়ে বাড়ি ফিরে আসে। সে বাড়ি ফিরে বাইরে থেকে ডোর বেল বাজাতে থাকে, 1 বার 2 বার 3 বার, কিন্তু ভিতর থেকে কোনো রকম সাড়া শব্দ আসে। সে কিছুক্ষণ থামে। সে হয়তো ভাবছিল যে হয়তো তার মেয়ে হেতাল পারেখ ভিতরে কোনো কিছু কাজ করছে বা শুনতে পাচ্ছে না, বা বাথরুমে গেছে, এমন কিছু। সে কিছুক্ষণ অপেক্ষা করে। তারপর আবার সে বাইরে থেকে ডোরবেল বাজায়, কিন্তু কোনো রকম সারা শব্দ পায় না। এইবার যশোমতী খুব রেগে যায় এবং জোরে জোরে দরজায় আওয়াজ করতে থাকে। বারবার ডাকা সত্ত্বেও ভিতর থেকে হেতাল পারেখ কোনো রকম সারা শব্দ দেয় না। তাই যশোমতী খুব রেগে যায় এবং সে বারবার করে দরজায় আওয়াজ করতে থাকে এবং তার মেয়ের নাম ধরে ডাকতে থাকে। তার এই চিৎকারে আশেপাশে যে সমস্ত প্রতিবেশীরা থাকতো তারা সেখানে উপস্থিত হয় এবং তারাও ওই ঘরের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তারাও কিন্তু সেটা করতে ব্যর্থ হয়। অবশেষে দরজাটা ভাঙা হয় এবং ভাঙার পরে ঘরের মধ্যে ঢোকা হয়। হেতালের মা ঘরে ঢুকতেই দেখে ঘরের জিনিসপত্র সমস্ত কিছু উল্টাপাল্টা অবস্থায়। তারপর হেতালের মা যশোমতী হেতালের ঘরে ঢোকে এবং সেইখানে ঢোকার পর সে একটা চিৎকার করে, কারণ তার মেয়ের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার গায়ে অসংখ্য ক্ষত চিহ্ন। এছাড়াও তার জামা জায়গায় জায়গায় ছেঁড়া। সঙ্গে সঙ্গে টেলিফোনের মাধ্যমে যশোমতী তার স্বামী নাগর দাসকে জানায়। এই ঘটনা শোনার পর নাগর দাস এবং তার ছেলে বাড়ি ফিরে আসে। রাত 9টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়, আর পুলিশ আসার পর মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এরপর পুলিশ হেতালের ঘর তল্লাশি শুরু করে। ঘর তল্লাশি করার পর সেখানে একটা হলুদ রঙের বোতাম খুঁজে পায়, আর কিছু রক্তের চিহ্ন খুঁজে পায়, আর একটা জামার ছেঁড়া অংশ খুঁজে পায়। হেতালের মা পুলিশকে জানায় যে আমার বাড়িতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটাকেও আমি খুঁজে পাচ্ছি না, অর্থাৎ চুরি হয়েছে। এরপর পুলিশ হেতালের বাবাকে জিজ্ঞাসা করে, আপনার কি কারো উপরে সন্দেহ হয়? হেতালের বাবা বলে, কিছুদিন আগে আমাদের এক সিকিউরিটি গার্ড ধনঞ্জয়, সে আমার মেয়েকে বিরক্ত করত, আমি নিশ্চিত এই কাজটা ধনঞ্জয় করেছে। এরপর পুলিশের একটা দল ধনঞ্জয়কে খুঁজতে শুরু করে দেয়। এরপর পুলিশ হেতালের মা যশোমতীকে জিজ্ঞাসা করে। যশোমতী বলে, আমি যখন পুজো দিয়ে বাড়ি ফিরছিলাম তখন লিফটম্যান আমাকে বলল যে ধনঞ্জয় নাকি 3 তলায় গেছে। পুলিশ এরপর হেতালের মা যশোমতীকে জিজ্ঞাসা করে। যশোমতী উত্তর দেয়, আমি যখন পুজো দিয়ে বাড়ি ফিরলাম
তখন লিফটম্যান আমাকে বলেছিল ধনঞ্জয় কাজের জন্য উপরে গেছে। লিফটম্যান বলে আমি ধনঞ্জয়কে হেতালের ঘরে উপরে যেতে দেখিনি, তাকে নিচে আসতে দেখেছি 5:45-এ। পুলিশ তখন লিফটম্যানকে আবার জিজ্ঞাসা করে তাহলে ধনঞ্জয় কটার সময় উপরে গেছিল। এই কথা শোনার পর লিফটম্যান বলে সেটা তো আমি বলতে পারবো না, কারণ ওই সময় আমি বাথরুমে গিয়েছিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এখানে হেতালের মা যশোমতী বলছে যে লিফটম্যান নাকি ধনঞ্জয়কে উপরে যেতে দেখেছে, আর পুলিশ যখন লিফটম্যানকে জিজ্ঞাসা করছে তখন কিন্তু লিফটম্যান বলছে যে সে কিন্তু ধনঞ্জয়কে উপরে যেতে দেখেনি, সে নিচে আসতে দেখেছে। তাহলে এই দুইজনের মধ্যে কেউ একজন মিথ্যা কথা বলছে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এরপর পুলিশ নাইট গার্ডকে জিজ্ঞাসা করলে নাইট গার্ড বলে 5:25 নাগাদ ধনঞ্জয় 3 তলায় গিয়েছিল, আর ঠিক সেই সময় আমাদের ম্যানেজার এসে ধনঞ্জয়ের খোঁজ করে, আর আমি ধনঞ্জয়কে নিচ থেকে ডাকি এবং ধনঞ্জয় 5:45 নাগাদ নিচে চলে আসে। এরপর পুলিশ সিকিউরিটি ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে, তখন ওই সিকিউরিটির ম্যানেজার বলে 5ই মার্চ ধনঞ্জয়ের অন্য জায়গায় জয়েন করার কথা ছিল, কিন্তু সে করেনি। আমি তার কাছে কারণ জানতে চাইলে সে বলে কিছু পারিবারিক সমস্যার কারণে সে কদিন পরে জয়েন করবে। 5ই মার্চ ধনঞ্জয়ের গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাই সে সুটকেস প্যাক করে কাজের উদ্দেশ্যে এসেছিল। কাজ শেষ হলেই সে এখান থেকে বেরিয়ে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু 2টোর সময় তার কাজ শেষ হয়ে যাওয়ার কারণে তার হাতে অনেক সময় থাকে, আর এই সময় থাকার কারণে সে বিল্ডিংয়ে বসে একটা সিনেমা দেখে এবং তারপর সন্ধ্যার সময় সে বিল্ডিং থেকে চলে যায় গ্রামের উদ্দেশ্যে। এদিকে হেতালের ময়না তদন্তের রিপোর্ট চলে আসে, আর এই রিপোর্টে বলা হয় হেতালকে বারংবার ছুরির আঘাত করা হয়েছে। এছাড়া রিপোর্টে এটাও লেখা ছিল মৃত্যুর আগে হেতালের সঙ্গে কেউ সহবাস করেছিল। 5ই মার্চ এই ঘটনাটা ঘটে, আর 12ই মে অর্থাৎ প্রায় 2 মাস পরে ধনঞ্জয়কে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ধনঞ্জয়ের বাড়ির তল্লাশি শুরু হয়। সেই তল্লাশি করার পর পারেখ পরিবারের যেই ঘড়িটা চুরি হয়ে গেছিল সেই ঘড়িটা খুঁজে পাওয়া যায়। এছাড়াও ওই ঘটনার দিন ধনঞ্জয় যে পোশাক পরেছিল সেই পোশাকও খুঁজে পাওয়া যায়। এর প্রতিবাদে সাধারণ মানুষ ধনঞ্জয়কে ফাঁসির দাবি করে রাস্তায় আন্দোলন করতে শুরু করে। পুলিশ ঘটনাস্থলে যেগুলি পেয়েছে সেইগুলি ছিল সম্পদ, কোনো সরাসরি প্রমাণ বা সাক্ষী যে কিনা হেতালের ঘরে ধনঞ্জয়কে ঢুকতে এবং বেরোতে দেখেছে এরকম সাক্ষী কিন্তু পাওয়া যায়নি। যে কজন সাক্ষী পুলিশ জোগাড় করেছিল তাদের বয়ান বদলাতে থাকে এবং একটা সময় মনে হচ্ছিল যে এই কর্মকাণ্ডের সঙ্গে ধনঞ্জয় জড়িত। এরপর সাক্ষীদের বয়ানের উপরে ভিত্তি করে রিপোর্ট বানানো হয়, আর ওই রিপোর্ট দেখার পর ধনঞ্জয় চিৎকার করে বলে আমি কিছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপর আলিপুর সেশন কোর্ট ধনঞ্জয়কে ফাঁসির হুকুম দেয়। এরপর কেসটি কলকাতা হাইকোর্টে গেলে সেখানেও ধনঞ্জয়কে ফাঁসির হুকুম দেওয়া হয়। এরপর কেসটি সুপ্রিম কোর্টে গেলেও সেখান থেকেও ধনঞ্জয়কে ফাঁসির আদেশ দেওয়া হয়। ফাঁসির হুকুম শোনার পর ধনঞ্জয় একটা কথাই বলছিল, আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে। এরপর কেটে গেল বেশ কিছু বছর। অবশেষে 25শে জুন 2004 এই দিনটি ধনঞ্জয়ের ফাঁসির দিন হিসাবে ঘোষণা করা হলো, তাই ফাঁসির ডেট বাতিল হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই রাষ্ট্রপতি ক্ষমা মার্জনার যে পিটিশন সেটাকে বাতিল করে দেয়। বাতিল করে দেওয়াটাই স্বাভাবিক, কারণ যে মানুষটা একটা মাধ্যমিক পড়া মেয়ের সঙ্গে এরকম জঘন্যতর থেকে জঘন্যতর কাজ করতে পারে সেই মানুষটাকে রাষ্ট্রপতি কিভাবে প্রাণ ভিক্ষা দেবে। এরপর পুনরায় ধনঞ্জয়ের ফাঁসির ডেট ঘোষণা করা হয়। ডেটটি ছিল 15ই আগস্ট 2004 সাল ভোর 4:30। 15ই আগস্ট 2004 সাল ভোর 4টের সময় ধনঞ্জয়কে ঘুম থেকে তোলানো হয়। তারপর ধনঞ্জয়কে স্নান করানো হয় এবং স্নান করানোর পর তাকে নতুন পোশাক পরানো হয়। এরপর ধনঞ্জয়কে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে আসা হয়। ধনঞ্জয় তখন পুলিশকে উদ্দেশ্য করে কয়েকটা প্রশ্ন করে, আচ্ছা আমি মারা যাওয়ার পরেও কি এই কেসটা চলবে? আসল যারা অপরাধী তারা কি শাস্তি পাবে? ধনঞ্জয়ের এই প্রশ্নের কোনো উত্তর
পুলিশরা দেয়নি। অবশেষে জল্লাদ নাটা মল্লিক ধনঞ্জয়কে ফাঁসির দড়ি পরিয়ে দেয়। তখনও ধনঞ্জয় চিৎকার করে বলছিল, আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে, আসলে আমি গরিব বলে আমাকে ফাঁসিয়ে দিল। ঘড়ির কাঁটায় যখন ভোর 4:30 ঠিক সেই সময়ই ধনঞ্জয় চ্যাটার্জিকে ফাঁসি দিয়ে দেওয়া হয়। এরপর পুলিশ ধনঞ্জয়ের মৃতদেহ তার বাড়ির লোককে দেবে বলে জানায়, কিন্তু সেখানে ধনঞ্জয়ের বাড়ির লোক উপস্থিত ছিল না, কারণ তারা সবাই বিশ্বাস করত ধনঞ্জয় এই কাজের সঙ্গে যুক্ত নয়। অবশেষে পুলিশ ধনঞ্জয়ের মৃতদেহ শেষকৃত্য সম্পন্ন করে। আচ্ছা, আপনাদের কি মনে হলো, কেসটা কি এখানেই শেষ? আমি বলছি না। ধনঞ্জয় তার একটা ইন্টারভিউতে বলে ওই দিন ধনঞ্জয় হেতালের ঘরে যায়নি। ওই ফ্ল্যাটে কারো কোনো সমস্যা হলে ধনঞ্জয়কে জানাতো, আর ধনঞ্জয় কি করতো, ওই সমস্যাটাকে সমাধান করে দিত। ধনঞ্জয় তার ইন্টারভিউতে এটাও বলে যে হেতালের সঙ্গে কোনো অশ্লীল আচরণ সে কোনোদিনই করেনি। এতক্ষণ ধরে আপনারা যে গল্পটা শুনলেন, এই গল্পের পেছনে আরেকটা গল্প আছে। সেই গল্প প্রকাশ্যে আসে ধনঞ্জয়ের মৃত্যুর পর। ইন্ডিয়ান স্টেট ইনস্টিটিউট অফ কলকাতার 2জন স্কলার এই কেসটাকে তাদের নিজের মতন তদন্ত করা শুরু করে। এছাড়াও হেতালের বাড়িতে ধনঞ্জয়ের কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি, এমনকি সেই ছুরিরও কোনো সন্ধান পাওয়া যায়নি যেটা দিয়ে হেতালকে 22 বার আঘাত করা হয়েছিল। আর সাক্ষীদের মধ্যে ছিল একটা নাইট গার্ড, যে বলেছিল 5:45 ধনঞ্জয়কে নিচ থেকে ডাকা হয়, আর ধনঞ্জয় 3 তলার একটা জানলা দিয়ে মুখ বের করে বলেছিল আসছি। অন্যদিকে লিফটম্যান, যে কিনা ধনঞ্জয়কে নিচে আসতে দেখেছিল, উপরে যেতে দেখেনি, এই 2 জনের সাক্ষী কোনো রকমভাবেই মিল খাচ্ছিল না। হেতালের মা ও সিকিউরিটির কথা অনুযায়ী হেতালের মা পুজো দিতে বেরিয়েছিল 5:20 নাগাদ, কিন্তু লিফটম্যান বলে তখন সময় ছিল 4:10। গার্ডের কথা অনুযায়ী ধনঞ্জয় 5:20 উপরের দিকে গেছিল, আর 5:45 ধনঞ্জয় নিচে চলে এসেছিল। তাহলে হাতে মাত্র 20 মিনিট সময় ছিল। মাত্র 20 মিনিটের মধ্যে এত বড় ঘটনা ঘটানো আপনার কি মনে হয় কোনোদিন সম্ভব? এছাড়াও ধনঞ্জয়ের বাড়িতে পাওয়া ঘড়িটা নিয়েও অনেক প্রশ্ন উঠে আসে, কারণ নাগরদাস পালিকের বাড়িতে অনেক দামি দামি জিনিস ছিল, তাহলে সেইগুলো বাদ দিয়ে কেন ঘড়িটাই চুরি হলো? নাগরদাসের বাড়ির ঘড়ির যে সিরিয়াল নাম্বার আর ধনঞ্জয়ের বাড়িতে পাওয়া ঘড়ির সিরিয়াল নাম্বার কেন মেলানো হয়নি? একটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ফরেন্সিক টিমের মতে হেতালের অন্তর্বাসে বীর্যের চিহ্ন পাওয়া গেছে, তাহলে কেন ডিএনএ চেক করা হলো না ধনঞ্জয়ের? এটাও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। এছাড়াও ঘটনাস্থলে পাওয়া রক্তের সঙ্গে ধনঞ্জয়ের রক্তের গ্রুপের কোনো মিল খুঁজে পায়নি পুলিশ। ময়নাতদন্তে শারীরিক সম্পর্কের কথা উল্লেখ ছিল, কিন্তু জোর জবরদস্তি বা রেপের কথা কিন্তু সেখানে উল্লেখ ছিল না। আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, কারণ হেতালের মা যখন বেল বাজাচ্ছিল তখন হেতালের ঘর ভিতর থেকে আটকানো ছিল, আর ধনঞ্জয় যদি এই কাজ করেও থাকে তাহলে সে বাইরে এসে তারপরে আবার ভিতর থেকে দরজাটাকে কিভাবে বন্ধ করবে? আর হেতাল তো মারাই গেছে, সে কিভাবে দরজা বন্ধ করবে? একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। পুলিশকে এই ঘটনা কেন 3 ঘন্টা পরে জানানো হলো? এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। শুনানির সময় হেতালের মা কেন শহর থেকে পালিয়ে যায়? এখানেও কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। এরপর হেতালের বাবা এবং দাদা কেন শহর থেকে চলে যায়? এটাও কিন্তু একটা প্রশ্নের মধ্যে থেকে যায়। ধনঞ্জয়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার কোনো কপি আদালতে জমা করা হয়। প্রমাণের যে লিস্ট আদালতকে দেয়া হয়েছিল সেখানেও কোনো এক চাওয়ালা সই করে দিয়েছিল। এই তথ্য বেরিয়ে আসার পর সাধারণ জনগণ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। একদল ধনঞ্জয়কে সমর্থন করতে থাকে, অর্থাৎ সে গরিব বলে তাকে ফাঁসানো হয়েছে এটা ভাবতে থাকে। আর একদল বলতে থাকে যে না, যেটা করা হয়েছে সেটা ঠিকই করা হয়েছে, ধনঞ্জয় আসলেই অপরাধী ছিল।
বন্ধুরা, এই গল্প শোনার পর আপনার কি মনে হচ্ছে? ধনঞ্জয় কি সত্যি অপরাধী ছিল নাকি তাকে ফাঁসানো হয়েছে? অবশ্যই আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট করে জানান। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এইখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।